প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই করোনা মহামারীর ভিতরে ভালো থাকা একটা কঠিন সমস্যা, তারপরেও ভালো আছো আশা করি। তো যাই হোক, আজকে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সম্মুখে, সে বিষয়টি আমাদের আজকের পাঠ শিরোনাম হলো শোভা। আর শোভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছু কথা জানব, কারণ শিক্ষকের সম্পর্কে, লেখক সম্পর্কে আমাদের না জানা থাকলে অনেক কিছু সমস্যা হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জন্মগ্রহণ করেছেন 22শে বৈশাখ 1268 সালে। তিনি বিশ্বকবি নামে খ্যাত। তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। এই রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকার কথা। রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমরা বলি, সেই কবিরই লেখা জাতীয় সঙ্গীত, তার কবিতা থেকে আমাদের নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসাবে। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র জীবন থেকে তিনি কবি প্রতিভার তার ভিতরে উল্লেখ ঘটে। তিনি একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাস, নাটক বহু কিছু তিনি রচনা করেছেন। মাত্র 15 বছর বয়সে তিনি তার বনফুল কাব্য রচনা করে তিনি আমাদেরকে এই প্রবেশিকা পরীক্ষায় দেখিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করে তিনি এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাছাড়া তিনি এককভাবে অভিনয় করেছেন, তিনি অনেক ছবিও অঙ্কন করেছেন। পরিশেষে এখানে দেখো, রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন 22শে শ্রাবণ 1348 সালে। কলকাতায় তিনি পরলোক গমন করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হলো আমাদের আজকের যে গল্প আমরা আলোচনা করব, সেই গল্পের যিনি লেখক তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম আর কি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গল্পের ভিতরে যাব। এখানে গল্পের ভিতরে যাওয়ার আগে আমাদের গল্প সম্পর্কে কিছু শব্দ অর্থ অবশ্যই জানার প্রয়োজন আছে। সেই হিসাবে এখানে আমি কিছু কঠিন শব্দের কথা লিখেছি। দেখো, তর্জমা মানে তোমার অনুবাদ, তর্জমা মানে অনুবাদ। ঢেকিশালা মানে যেখানে ঢেকি রাখা হয়, যে ঘরের ভিতরে ঢেকি রাখা হয়। তারপর আছে তোমার কপল মানে গাল। এই গাল শব্দের আরো একটা শব্দ রয়েছে গণ্ডদেশ মানে গাল। গণ্ডদেশ মানে গাল, এই কথাই এখানে বলা হয়েছে। এভাবে আরও অনেকগুলো শব্দ এখানে আছে, যে শব্দগুলো তোমরা অবশ্যই বাসায় দেখবা এবং মনে রাখার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মূল গল্প সম্পর্কে আলোচনা করব। গল্পের আলোচনার শুরুতেই আমাদের একটা কথা বেশি করে মনে রাখা প্রয়োজন, যেটা হলো শোভা গল্পটি নেওয়া হয়েছে লেখকের কোন গল্প থেকে। শোভা গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ গ্রন্থ থেকে এটা সংগ্রহ করা হয়েছে শোভা গল্প। এইবার আমরা আলোচনা করব মূল গল্প। এখানে আমরা আজকের যে গল্প শোভা, এই শোভা গল্পের মূল বিষয় এবং আলোচনার
বিষয় হলো একটা বোবা মেয়ে কিভাবে সে জীবনযাপন করত এবং তার যে বোবা হওয়ার জন্য সে নিজের প্রতি কতটুকু আস্থাশীল ছিল এই সম্পর্কে এই গল্পের ভিতরে বলা হয়েছে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সাথে সাথে যে পিতামাতা এই সন্তানকে জন্ম দেয় তারাও কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা করে আর কি। কিন্তু যখনই অবিকলাঙ্গ এই অবস্থায় কোনো সন্তানের জন্ম নেয় তখন মা বাপের যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির কথা এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে, দেখো এখানে তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে মিল করতে পারো। এখানে বলা হয়েছে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। মাতৃগর্ভে যখন সন্তান লালিত পালিত হয় তখন বাইরে থেকে যে সে কীভাবে জন্ম নেবে কী হবে এটা কিন্তু বলা অত্যন্ত কঠিন ব্যাপার। সেই হিসাবে এখানে শোভার জীবনটাই এরকম ঘটেছে। শোভা একটা সাধারণ পরিবারের গ্রাম্য পরিবেশে একটি মেয়ে, তার আরও দুটো বোন ছিল সুকেশিনী আর সুহাসিনী। তো যাই হোক, এই সুকেশিনী আর সুহাসিনী তার বড় দুই বোন, তারা কিন্তু ভালো ছিল, তাদের কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে ছোট মেয়ের জন্ম হলো, একটা সুভার জন্ম হলো তখন তার বাবা আদর করে তাকে নাম রেখেছিলেন, দুই বোনের নামের সঙ্গে মিল করে রেখেছিলেন। মেয়েটির নাম সুভাষিনী রাখেন, অর্থাৎ সুভাষিনী। আগের দুই বোনের নাম হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী, আর সুভার নাম রাখলেন সুভাষিনী। কিন্তু ভাগ্যের গ্রামনায় মেয়েটি যখন বোবা হলো, ধীরে ধীরে এক এক করে যখন তার বয়সটা বাড়তে লাগলো, প্রকৃত অর্থে সে তার মুখ দিয়ে কোনো ভাষা ব্যক্ত করতে পারলো না, তখন কি হলো, পিতামাতার মনের ভিতরে একটা বিরাট ধরনের কেমন ঘাটতি, অভাব বা আকাঙ্ক্ষা রয়েই গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই বলো যে একটা সন্তান যদি পরিবারের ভিতরে কোনো না কোনো প্রতিবন্ধী অবস্থায় জন্ম নেয় তাহলে পরিবারের যে কি দুর্দশা হয় তা তোমরা অবশ্যই আশেপাশে তোমার এলাকায় এরকম ধরনের থাকলে অনুভব করতে পারবে যে কি কঠিন জীবন। যাই হোক, এখানে শোভা যখন জন্মগ্রহণ করলো, শোভার যখন জন্ম হলো তখন তার মাই তাকে অবহেলার চোখে দেখত। মার মনের ভিতরে একটা বিরাট ধরনের দুঃখ ছিল যে আজকে আমার দুটো মেয়ে হলো ভালো, কিন্তু তৃতীয় মেয়েটা, একটা ছোট মেয়েটার জন্ম হলো বিকলাঙ্গ অবস্থায়, বোবা, কথা বলতে পারে না। তাই নিজের প্রতি অত্যন্তভাবে অবহেলিত দৃষ্টিতে নিজেই তিনি কল্পনা করেছেন তার গর্বটা হচ্ছে কলঙ্কিত গর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বলতে পারবে যে এটা কিন্তু প্রকৃতির লীলা, প্রকৃতির পরে কারো হাত নেই, কিন্তু তার মা এটাকে প্রকৃতির বিরুদ্ধের কথাটাই বলেছেন যে আমার গর্বটাই কলঙ্কিত গর্ব। কিন্তু না, আসলে এটা কি ঠিক না, এটা ঠিক নয়। আর ধীরে ধীরে হাঁটি পা করে শোভা যখন বয়স বৃদ্ধি হতে লাগলো তখন সে কিছুটা নিজেই অনুভব করতে লাগলো যে এই পরিবারে সে যখন বোবা হয়ে জন্মগ্রহণ করেছে তার প্রতি কতটুকু স্নেহ, মমতা, ভালোবাসা রয়েছে ওই পরিবারে, সে অবশ্যই বুঝতে থাকে এবং বুঝতে পারল। যাই হোক, শোভাকে কিন্তু তার পিতা অত্যন্ত ভালোবাসত। মা যদিও তাকে অনাদর করত এবং অভিশপ্ত বা কলঙ্কিত গর্ব বললেও বাবা কিন্তু তাকে খুব ভালোবাসতেন। তো এভাবে শোভার দিন যায়। শোভা যখনই অবহেলিত জীবনযাপন করতে শুরু করে, পরে দেখা গেল যে এই শোভাদের যে বাড়ি, যেখানে বাড়ি তার পাড় দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে। নদীটি ছোট, গ্রামটিও ছোট। যে নদীর পর দিয়ে এই
নদীর যে নদীটা আসে তাদের গ্রামের পাড় দিয়ে প্রবাহিত হয়েছে, এই নদীটির নাম হলো তন্নি নদী। তোমরা অবশ্যই এটাকে আন্ডারলাইন করে রাখো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা অবশ্যই মনে করে রাখবে প্রায় পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর দেখবে যে এই নদীর পাশেই ছিল কিন্তু তাদের বসত বাড়ি, বাণীকণ্ঠের ঘর ছিল ওই নদীর উপকূলে, এবং ঘরের দরজা খুললে সে নদীর দৃশ্য দেখতে পেত। আর কি হতো, তার পাড় দিয়ে বয়ে চলেছে, সেই নদী দিয়ে বয়ে চলেছে অনেক দৃশ্য, অনেক নৌকা, অনেক পথচারী প্রবাহিত হয়েছে বা চলমান ছিল আর কি। তো এইখানে যদিও সুভাকে নিজের প্রতি তার আস্থা ছিল না, নিজেকে সে অনেক দুর্বল মনে করত, অভিশপ্ত মনে করত, কিন্তু আসলে শোভা নিজের প্রতি যতটুকু অবহেলা যাই করুক না কেন, তার কিন্তু কিছু মনের কথা বোঝার লোক ছিল, তার কিছু মনের ভাবটা দেখার অনেক বন্ধু ছিল। সেই হিসাবে তার দুটা গরু ছিল এবং বিড়াল ছানা ছিল, ছাগল ছানা ছিল, এদের সঙ্গে সুভার ছিল চলমান একটা বন্ধুত্ব। কেউ না বুঝলে ওই গরু এবং ছাগল, বিড়াল সুভাকে বুঝত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে করবে যে মানুষের মনের কথা বলতে না পারলেও, যারা বোবা মনের কথা বলতে পারে না, কিন্তু তারা বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে তাদের মনের কথাটা বোঝাই যায়, কিন্তু আমরা বুঝতে চাই না। তাই তারা দুঃখ প্রকাশ করে যে পৃথিবীতে তাদের বেঁচে থাকা এবং তাদের জন্ম নেওয়াটাই যেন একটা অভিশাপ এবং কলঙ্কিত। তো যাই হোক, এখানে শোভা এই বন্ধুগুলোদের নিয়ে সে বেঁচে থাকতো এবং নিজের মনের কথাগুলো তাদের সঙ্গে বলতো, তাদের সঙ্গে ভাব বিনিময় করতো, তাদের সঙ্গে সময় কাটাতো। এভাবে চলতে চলতে শোভা কি করতো, সময় পেলে তন্নি নদীর তীরে যেয়ে সে বসে থাকতো আর কি করতো, ওই দূরে নদীতে কত নৌকা, কত কিছু চলাচল করতো, সেইগুলো সে দেখতো আর নিজের মনের ভিতরে একটা আত্মতৃপ্তি লাভ করত। কিন্তু এইভাবে সময় অতিবাহিত হয়ে যখন যায়, একদিন নদীর ধারে তেঁতুল তলায় বসে গোসাইদের একটি ছেলে ওইখানে ছিপ ফেলে মাছ ধরে। কথায় বলে অকর্মণ্য। অকর্মণ্য মানে বলা হয়েছে এখানে যার কোনো কাজকর্ম নেই, অলস, সেই ওই কাজ করত, তার নাম ছিল প্রতাপ। শোভা যখন প্রতিদিন ওই নদীর তীরে নদীর দৃশ্য দেখতো আর মনের সঙ্গে তার একটা ভাব বিনিময় করত, তার কথা যখন কেউ বুঝতে চায় না, তার দুঃখ যখন কেউ বুঝতে চায় না, তখন কি হয়, শোভা নিজের কথা নদীর সঙ্গে বলে আর সেইখানে সে বসে বসে সময় কাটায়। এমতো অবস্থায় প্রতাপের সঙ্গে একদিন দেখা হলো, আর কি হলো, কথা হলো এবং প্রতাপ তার বন্ধু হয়ে গেল। শোভা তখন আশ্বস্ত হলো, হয়তোবা আমার কথা সে বোঝে, কেউ না বুঝলেও ওই ছেলেটি আমার কথা বোঝে। সেই হিসেবে তাদের ভিতরে একটি সম্পর্ক মতন হয়ে গেল। আর কি করলো, প্রতিদিন শোভা যখন নদীর ঘাটে যেত, তখন শোভা বাড়ি থেকে কি করতো, পান করে তার জন্য একটি সুন্দর করে পান তৈরি করে নিয়ে যেত আর সেই প্রতাপকে সেই পানটি দিত। এভাবে তাদের ভিতরে একটা বন্ধুত্ব ভাব গড়ে উঠল। কিন্তু শোভা, আমাদের সমাজে তো তোমরা অবশ্যই জানো, আমরা যে সমাজে বসবাস করি তার আশেপাশে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে শোভা যখন বড় হলো, একদিকে সে বোবা, অন্যদিকে সে ধীরে ধীরে বড় হয়ে উঠতেছে, বিবাহযোগ্য হলো, পাড়া প্রতিবেশী এবং কুচক্রী মহল যারা থাকে
তারা বিভিন্নভাবে মন্তব্য করতে লাগলো। বাণীকণ্ঠ তার মেয়েকে বিয়ে দিচ্ছে না কেন? কিন্তু হায় রে কপাল, যেখানে যার মুখে কোনো ভাষা নেই, যার বলার কোনো অধিকার নেই, এমন ব্যক্তিকে কে গ্রহণ করবে? এই কথাটা তারা না বুঝে তারা সমালোচনা শুরু করে দিল। কি হলো? তখন বাণীকণ্ঠ সিদ্ধান্ত নিল, পূর্ববর্তী কিছুদিন আগে আমরা যদি সমাজ সম্পর্কে কিছু ধারণা নেয়, তৎকালীন যুগে হিন্দু সমাজে কিন্তু অনেক কুসংস্কার ছিল। সেই হিসাবে এখানে শোভা যখন বড় হতে লাগলো, বিবাহযোগ্য হয়েছে, বিবাহ দেয় না, বিবাহ দিতে পারতেছে না, সেই কথাটা চিন্তা না করে কি করলো, তাকে এক ঘুরে করবে বলে সিদ্ধান্ত নিল যে বাণীকণ্ঠ তার মেয়েকে বিয়ে দিচ্ছে না, এই হিসাবে তাকে এক ঘুরে করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভাবো, তোমরা একটু চিন্তা করো, তোমাদের পারিপার্শ্বিক বা তোমাদের পরিবারের ভিতরে এমন ধরনের কোনো কাহিনী বা ঘটনা চিত্র যদি থাকে, তাহলে তোমরা কি করতে বা তোমাদের কি করা উচিত ছিল? কিন্তু হায় সমাজ, এই সমাজ অত্যন্ত নির্মম। বাণীকণ্ঠ তখন মেয়েকে বাঁচানোর জন্য, নিজে ভালো থাকার জন্য কি করলো, মেয়েকে নিয়ে কলকাতায় চলে যাবে এই সিদ্ধান্ত নিল। কিন্তু সেখানে কি হলো, যখনই এই কথাটা সুভা শুনলো, তখন সুভা কি করলো, সে যেতে চাইছিল না। তার পিতাকে যে বলল, আমরা কেন কলকাতায় যাব, আমি যাব না কলকাতায়। কিন্তু হলো না। পিতা তাকে এই সমস্যা থেকে উত্তরণ করার জন্য কি করলো, সিদ্ধান্তে অটুট রইল। পরিশেষে দেখা গেল সে অবশ্যই কলকাতার সিদ্ধান্ত অটুট রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকে যে গল্প আমরা আলোচনা করলাম, কিছু কথা তোমাদের আন্ডারলাইন করে দিলাম, শব্দ, এগুলো তোমরা বাসায় বসে বসে অবশ্যই দেখবে এবং সবাই ভালো থাকবে। আশা করি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। সবাইকে ধন্যবাদ।